হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বসবে তোমাদের সবাইকে ডব্লিউবি স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিস্ট্রি সাজেশন থেকে। এর আগে আমরা হিস্ট্রি সাজেশনের প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারের ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশনে দেখো, লিঙ্ক দেওয়া আছে, নয়তো আমি আই বাটনে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব তৃতীয় চ্যাপ্টার, প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। অবশ্যই এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আলোচনা করা হয়েছে। পুরো চ্যাপ্টারটি একটি ভিডিওর মাধ্যমে শেষ করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে সবগুলি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। তাই এই সমস্ত প্রশ্নগুলি এখানে কিন্তু সমস্ত উত্তর দেওয়া আছে, এমন নয় যে উত্তর নেই। সমস্ত বড় প্রশ্ন হোক ছোট প্রশ্ন হোক সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া আছে এই পিডিএফটার মধ্যে। তো অবশ্যই এই পিডিএফটি যদি তোমরা ডাউনলোড করতে চাও ডিসক্রিপশনে দেখো একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারো। তো চলো এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমেই আমরা আলোচনা করব এমসিকিউ প্রশ্ন নিয়ে। এমসিকিউ এর মধ্যে যে সমস্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে সমস্ত প্রশ্ন পরীক্ষার দিক থেকে ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে একবার দেখে নিও। দেখো, 1 নম্বরে বলছে প্রথমবার চূড়ায় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর অপশান নাম্বার বি, দুর্জন সিংহ। 2 নম্বর প্রশ্নটি দেখো, দামিন ই কোহ শব্দের অর্থ কী? কো শব্দের অর্থ কী? দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, পাহাড়ের প্রান্তদেশ। দেখো 3 নম্বর প্রশ্নে বলছে ওয়াহাবি আন্দোলনের সমসাময়িক বাংলার তিতুমির এর নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তার নাম। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, তারিকা ই মোহাম্মদিয়া। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলছে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, 1855 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্নটি দেখো, ধরতি আবা শব্দের অর্থ কী? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, পৃথিবীর ঈশ্বর বা পিতা। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, বারাসত বিদ্রোহের নেতা ছিলেন। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, তিতুমির। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, খুট কাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? দেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, মুন্ডা। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, মুন্ডা বিদ্রোহের সূচনা হয়। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, 1899 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, হুল শব্দের অর্থ কী? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, সাঁওতাল বিদ্রোহ কী নামে পরিচিত? দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, হুল। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর, দামিন ই কো তে বসবাস করত। মানে দেখো কো নয় কিন্তু কো হো, কে ক কয়কার হ, দামিন ই কো তে বসবাস করত। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, সাঁওতালরা। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় এসে থাকে। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, নুরুল উদ্দিন। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, চূড়ায় বিদ্রোহের নেতা ছিলেন। ভেরি ইম্পর্টেন্ট এটাও কিন্তু। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, দুর্জন সিংহ। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, দ্বিতীয় অরণ্য আইন কবে পাস হয়েছিল? দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, 1878 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন আছে কি দেখো 15 নম্বর, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনের অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, বারবার পরীক্ষা এসে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত প্রশ্ন আলোচনা করা হচ্ছে সবগুলি ইম্পর্টেন্ট, দেখে তো তাই মনে হচ্ছে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশান নাম্বার বি, 3টি স্তরে। দেখো পরবর্তী প্রশ্ন 16 নম্বর, ফরাজি শব্দের অর্থ কী? দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, ইসলাম নির্দেশিত কর্তব্য। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, বাংলায় ফরাজি আন্দোলন শুরু হয়।
দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার দেখো এখানে বি আছে 1819 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন আছে কি দেখো 18 নম্বর, নীল কমিশন গঠিত হয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো যে সমস্ত এখানে অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ 1860 খ্রিস্টাব্দে। দেখো 19 নম্বর প্রশ্নে বলছে দার উল হারব শব্দটির অর্থ কী? দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি শত্রুর দেশ। পরবর্তী প্রশ্ন 20 নম্বর, মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বিরসা মুন্ডা। পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর, বাংলার নানা সাহেব কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ রামরতন মল্লিক। পরবর্তী প্রশ্ন দেখো 22 নম্বর, বাংলার ওয়াট টাইটেলার কাদের বলা হয়? দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। ওকে, দেখো 10 নম্বর প্রশ্নে বলছে পাগলপন্থী বিদ্রোহে কে নেতৃত্ব দেন? দেখো উত্তরটি হবে ফকির করম সাহেবের পুত্র টিপু শাহ। ওকে, দেখো 11 নম্বর প্রশ্ন বলছে দাদন কথার অর্থ কী? উত্তর হবে অগ্রিম অর্থ। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, নীলদর্পণ নাটক কে রচনা করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে দীনবন্ধু মিত্র। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, ভারতের প্রথম অরণ্য আইন কবে পাস হয়েছিল? এটা হবে 1865 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, রুম্পা বা রাম্পা বিদ্রোহ কোথায় হয়েছিল? দেখো উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশের গোদাবরী অঞ্চলে। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, তিতুমিরের আসল নাম কি? এটা হবে মীর নিসার আলী। এটা কিন্তু বারবার পরীক্ষা এসে থাকে। 16 নম্বর প্রশ্ন বলছে দেখো ফরাজি কথাটি এসেছে কোন শব্দ থেকে? এটা হবে এর ফরাজ শব্দ থেকে। পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠা কে করেছিলেন বা কে ছিলেন? দেখো উত্তর হবে হাজি শরীয়ত উল্লাহ। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্নে বলছে রংপুরের বিদ্রোহীরা কাকে নবাব উপাধিতে ভূষিত করে? দেখো উত্তর হবে নুরুল উদ্দিনকে। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাস হয়েছিল? উত্তর 1885 খ্রিস্টাব্দে। দেখো 20 নম্বর প্রশ্নে বলছে নীল চাষিদের অভিযোগ খতিয়ে দেখতে কোন কমিশন গঠিত হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটি হবে নীল কমিশনের কি এর উত্তরটি হবে দেখো নীল কমিশন এটা হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন আছে দেখো 21 নম্বর, কবে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয়? দেখো উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয়। পরবর্তী দেখো 22 নম্বর প্রশ্ন বলছে গোলাম মাসুম কে? উত্তর হবে গোলাম মাসুম ছিলেন তিতুমিরের প্রধান সেনাপতি। পরবর্তী দেখো 23 নম্বরে বলছে কে ভিল বিদ্রোহ দমন করেন? উত্তর হবে 1827 খ্রিস্টাব্দে আউটরাম ভিল বিদ্রোহ দমন করেন। তো তোমরা দেখতে পেলে 1 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে একবার দেখে নিও যাতে পরীক্ষাতে কোনো ধরনের প্রশ্ন তোমরা মিস না করে আসো। এবারে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। দেখো আমরা কিন্তু এখানে শুধুমাত্র বড় প্রশ্ন নয়, মানে এমসিকিউ থেকে শুরু করে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং এখানে 8 নম্বরের প্রশ্ন পর্যন্ত কিন্তু আলোচনা করা হয়েছে। তো তোমরা ভিডিওটির সঙ্গে থাকো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো কোনো ধরনের স্কিপ ছাড়াই। তো তবেই কিন্তু তোমাদের এই সাজেশনটা একবার হলেও কাজে দেবে। তো অবশ্যই দেখো 1 নম্বরে কি বলছে, বিপ্লব বলতে কি বোঝো? এখানে দেখো বিপ্লব শব্দের অর্থ আমূল পরিবর্তন। মানুষ যখন অর্থ, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করে তখন তাকে বিপ্লব বলে। 2 নম্বর, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন চালু করেছিল? উত্তর, ঔপনিবেশিক অঞ্চলে নিজেদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইন প্রবর্তন করা হয়। 3 নম্বরে বলছে দেখো সাঁওতাল বিদ্রোহ 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নম্বর, এই বিদ্রোহের একটি ঔপনিবেশিক বিরোধী চরিত্র ছিল। 2 নম্বর, সাঁওতাল ছাড়াও কর্মকার, চর্মকার, তেলি, ডোম, মুসলিম প্রভৃতি শ্রেণীর মানুষ যোগ দেওয়ায় এই বিদ্রোহে গণবিদ্রোহে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, কোল বিদ্রোহের 2টি গুরুত্ব লেখো। দেখো 1 নম্বর, কোল বিদ্রোহ হতে অন্যান্য উপজাতিদের বিদ্রোহী হতে উৎসাহিত করেছিল। 2 নম্বর, কোম্পানি বাধ্য হয়ে দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি আইন গঠন করেছিল।
5 নম্বরে বলছে কি দেখো মুন্ডা বিদ্রোহের দুটি গুরুত্ব লেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বরে বলছে দেখো এই বিদ্রোহের ওপর উপজাতি এলাকায় ভূমি বন্দোবস্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়। 2 নম্বর এই বিদ্রোহ দ্বারা বেগাম শ্রম প্রথা নিষিদ্ধ হয়, বেগার চোম প্রথা নিষিদ্ধ হয়, সরি। দেখো 6 নম্বরে বলছে কবে কোথায় কার নেতৃত্বে নীল বিদ্রোহের শুরু হয়। দেখো উত্তরটি হবে 1859 খ্রিস্টাব্দে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে ক্রিয়নগড়ের বা ক্রিয়নগরের চৌগাছে গ্রামে এই বিদ্রোহ শুরু হয়। দেখো 7 নম্বরে বলছে কোম্পানির আমলে দুটি ভূমি রাজস্ব নীতি কি। দেখো উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তর এবং মৌলারি বন্দোবস্তর। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন বলছে কোল বিদ্রোহের দুটি কারণ কি। উত্তর হবে দেখো তাদের নগদ করদানে বাধ্য করা হয়েছিল। 2 নম্বর তাদের স্থায়ী বিচার পদ্ধতিতে আঘাত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 9 নম্বর দামিন ই কো ও হুল শব্দের অর্থ কি। উত্তর দেখো দামিন ই কো এর অর্থ পাহাড়ের পার্শ্বদেশ এবং হুল শব্দের অর্থ বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বরে বলছে আলী ভ্রাতৃদ্বয় কাদের বলা হয়। উত্তর হবে ওয়াহাবি আন্দোলনের নেতা এনায়েন্স আলী এবং এলায়েন্স আলীকে। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন 11 নম্বর ভারতের দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয়, উদ্দেশ্য কী ছিল। উত্তর 1878 খ্রিস্টাব্দে। এর উদ্দেশ্য ছিল আদিবাসীদের কাছ থেকে অরণ্য কেড়ে নেওয়া। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্নে বলছে কবে কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে। দেখো উত্তরটি হবে 1858 খ্রিস্টাব্দে 2 আগস্ট গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট এর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বরে বলছে আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বোধিত করেছিল। উত্তর হবে আনন্দমঠ এ উল্লেখিত বন্দে মাতরম মন্ত্র দেশবাসীকে মুক্তি আন্দোলন উদ্বুষ্ট করেছিল। এখানে সত্যান্নদের মাধ্যমে আসরিক ইংরেজি শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ধর্ম আন্দোলন জাগরণ ডাক দেওয়া হয়েছিল। এইভাবে এই উপন্যাস জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল। দেখো 14 নম্বর প্রশ্নে বলছে কোন আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রোধ করা হয়, এই আইনে কি বলা হয়েছে। দেখো উত্তর হবে দেখো রোমান শব্দে আছে কি অ্যাক্ট 8, এটা কিন্তু 8 হবে, ওকে, অফ 1868 নামে এক আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রোধ করা হয়। এখানে বলা হয় নীল চাষ সম্পূর্ণভাবে চাষিদের ইচ্ছাধীন। পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন বলছে বাংলার ধর্মীয় প্রভাবযুক্ত কৃষক বিদ্রোহের নাম লেখো। উত্তর হবে চোরাই বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, কোল বিদ্রোহ ও নীল বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বরে বলছে ওয়াহাবি শব্দের অর্থ কি। ভারত ও বাংলায় কাদের নেতৃত্বে প্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়। দেখো উত্তর হবে ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। সৈয়দ আহমেদ এবং মোহাম্মদ মহসিন বা তিতুমিরের নেতৃত্বে প্রথম ওয়াহাবি আন্দোলন সূচনা হয়। তোমরা দেখতে পেলে আমাদের 2 নম্বরের প্রশ্নগুলি হয়ে গেল। এবারে কিন্তু আমরা আলোচনা করব বিশ্লেষণ ধর্মী প্রশ্ন উত্তর। ঠিক আছে, দেখো 1 নম্বরে বলছে ভারতের ব্রিটিশ শাসনের প্রথম শতকে উপজাতি বিদ্রোহগুলির কারণগুলি কি ছিল। অথবা দেখো এখানে আরেকটি প্রশ্ন আছে ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি কি ছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো উত্তরটি হবে প্রথমে তোমরা সূচনা দেবে ব্রিটিশ শাসনকালে সমকালীন বণিক জমিদার অভিজাত শ্রেণী নীলকর ও কোম্পানি ভারতকে শোষণের বদ্ধভূমিতে পরিণত করেছিল। এর পরিণত স্বরূপ ভারতে দেখা যায় একের পর এক উপজাতি ও কৃষক বিদ্রোহ। এর কারণে বলা যায় দেখো 1 নম্বর পয়েন্ট তোমরা লিখতে পারো ভূমি রাজস্ব নীতি। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর থেকেই নতুন ভূমি রাজস্ব নীতি কোম্পানির আমলাদার ও ইজারাদারের অত্যাচারের কৃষকদের জীবন দুর্বিষহ করে তোলে, যার ফলাফল ছিল বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ। দেখো 2 নম্বর পয়েন্ট তোমরা লিখতে পারো ব্রিটিশ আইন ও বিচার ব্যবস্থা। 1793 খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজরা ভারতের চিরাচরিত আইন কানুন ও বিচার ব্যবস্থা বাতিল করে তাদের নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা চালু করে, যা ভারতীয় সাধারণ মানুষদের ক্ষুব্ধ করে তোলে। দেখো 4 নম্বর পয়েন্ট লিখবে বহুমুখী শোষণ। কোম্পানির আমলে ভূমি রাজস্বের চাপ বৃদ্ধির সাথে সাথে সরকার জমিদার
মধ্যস্থভোগী ও মহাজনদের মাধ্যমে বহুমুখী শোষণ কৃষক ও উপজাতিদের জীবন বিপর্যয় করে তোলে। দেখো মূল্যায়নও তোমরা লিখতে পারো। উপরোক্ত কারণ ছাড়াও খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তর নীতি ও ভারতীয় উপজাতিদের অরণ্যের অধিকার থেকে বঞ্চিত করা, জঙ্গল কেটে বাদ দেওয়া প্রভৃতি কারণেও কৃষক ও উপজাতি মানুষদের বিদ্রোহের পথ বেছে নেয়। দেখো 2 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। দেখো প্রশ্নটি হচ্ছে, পাগলপন্থী বিদ্রোহের বিবরণ দাও, অথবা পাগলপন্থী বিদ্রোহের কারণ, প্রসার ও গুরুত্ব সংক্ষেপে লেখো। দেখো এই প্রশ্নগুলি কিন্তু এক একটা 4 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। দেখো উত্তরটি হবে 19 শতকের একটি উল্লেখযোগ্য কৃষক আন্দোলন ছিল 1824 খ্রিস্টাব্দের পাগলপন্থী বিদ্রোহ। তোমরা 1 নম্বর পয়েন্ট হিসেবে লিখতে পারো বিদ্রোহের কারণ। ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রহ্মযুদ্ধের ক্ষয়ক্ষতি ও ব্যয় নির্বাহের জন্য ময়মনসিংহের কৃষকদের খাজনার পরিমাণ বাড়িয়ে দেয়। জমিদাররাও বেশি পরিমাণে খাজনা আদায়ের জন্য কৃষকদের শোষণ চালায়। এছাড়াও ব্রিটিশ শাসনের ময়মনসিংহের বৃহত্তর এলাকায় গ্রামীণ পরিকাঠামো ভেঙে পড়ে। 2 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো বিদ্রোহের প্রসার। শেরপুর পরগনার হাজাং মুসলিম রাজবংশী ও অন্য জাতিগোষ্ঠী ফকির করম শাহের নেতৃত্বে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। পরে করম শাহের পুত্র টিপু শাহের নেতৃত্বে এটি সশস্ত্র ও শক্তিশালী বিদ্রোহের রূপ নেয়। 5000 অনুগামী সহ টিপু শেরপুরের জমিদারকে আক্রমণ, থানায় আগুন, শহর জ্বলে লুটপাট ও ময়মনসিংহের জয়েন্ট ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করেন। তোমরা 4 নম্বর পয়েন্ট হিসাবে লিখতে পারো বিদ্রোহীদের ঘোষণা। পাগলপন্থী ঘোষণা করে 1 নম্বরে ব্রিটিশ সরকারের সঙ্গে কোনোরূপ সম্পর্ক রাখবে না। 2 নম্বর সামরিক রাস্তা তৈরির কাজ বা এ কাজে কোনোরূপ সহায়তা করবে না। 3 নম্বর জমিদারদের আধিপত্য মানবে না। তোমরা গুরুত্বটা লিখবে, ব্রিটিশ সরকারের দমন পীড়নের মুখে পাগলপন্থী পেরে ওঠেনি, তবুও এই বিদ্রোহের গুরুত্ব ছিল। 1 নম্বর ভবিষ্যতে বড় বিদ্রোহের পথ প্রশস্ত হয়। 2 নম্বর কৃষকদের ক্ষোভ, আশা আকাঙ্ক্ষা, অসন্তুষ্টের প্রকাশ ঘটায়, প্রশাসন সচেতন হয়। দেখো পরবর্তী প্রশ্ন 3 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট, বারবার কিন্তু পরীক্ষা এসে থাকে। সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো, অথবা 1855 খ্রিস্টাব্দের সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। দেখো তোমরা সূচনা শুরু করবে প্রথম থেকে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রসূত জমিদার ও কোম্পানির শোষণ ও অত্যাচারের জমিহারা সাঁওতাল উপজাতি মানুষেরা বাঁকুড়া, মেদিনীপুর, ধলভূমি, ভাগলপুর অঞ্চলে বসতি স্থাপন করে, কিন্তু এর পরেও ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনে ও শোষণে তারা নির্মমভাবে শোষিত, নিষ্পেষিত ও সর্বান্ত হতে থাকে। এর বিরুদ্ধে আদিবাসীরা 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত করেছিল। এর কারণগুলি হলো, দেখো বিদ্রোহের কারণগুলির মধ্যে তোমরা 1 নম্বর পয়েন্ট লিখবে জমিদারের অত্যাচার। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ বলা যায় জমিদারের অত্যাচারকে। এই জমিদাররা সাঁওতালদের ওপর চড়া হারে কর ধার্য করত, তা না দিতে পারলে তাদের জমি থেকে উৎখাত করত। 2 নম্বর পয়েন্ট তোমরা লিখবে রাজস্ব আরোপ। এই উপজাতি সম্প্রদায়ের মানুষেরা বন জঙ্গলে জমিকে চাষযোগ্য করে তুললেও তার ওপর কোম্পানি ও সরকার নিযুক্ত জমিদাররা রাজস্ব চাপাতো, যা ছিল এই বিদ্রোহের অপর একটি কারণ। দেখো 3 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা লিখতে পারো মহাজনী প্রকোপ। জমিদারদের খাজনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই সাঁওতালরা চড়া হারে মহাজনের কাছ থেকে টাকা নিতে বাধ্য হতো। এই ঋণের দায়ে তাদের জমি, ফসল, গরু বাছুর, ঘরবাড়ি, এমনকি মা বোনেদের ইজ্জত পর্যন্ত হারাতে হতো। এটি ছিল বিদ্রোহের একটি বড় কারণ। 4 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো কোম্পানি কর্মচারীদের অত্যাচার। কোম্পানির কর্মচারীরা সাঁওতালদের বেগার খাটাতো, নানা রকম উপঘটক দিতে বাধ্য করত ও হয়রানি করত। এর ক্রমাগত উৎপীড়ন তাদের বিদ্রোহী করে তোলে। মূল্যায়নও তোমরা লিখবে, ওপরের আলোচনায় স্পষ্ট সাঁওতাল বিদ্রোহ বাংলা কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ বিস্ফোরণ। এই বিদ্রোহ ব্যর্থ হলেও পরে স্বাধীনতা আন্দোলনের জমি তৈরির ক্ষেত্রে এর গুরুত্ব অসামান্য। তোমরা পরবর্তী প্রশ্ন লিখবে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু পরীক্ষা এসে থাকে। এখানে যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে 4 নম্বরের সমস্ত প্রশ্নই কিন্তু একবার করে তোমরা ভালো করে দেখে নেবে, যাতে তোমাদের পরীক্ষাতে কোনো ধরনের প্রশ্ন মিস না করতে
করে আসো। 4 নম্বরে দেখো কি বলছে, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো অথবা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রকৃত আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো সূচনাতে বলছে 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যতিব্যস্ত করে রেখেছিল পূর্ববঙ্গের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহীরা। যদিও এই বিদ্রোহের প্রকৃত নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে, যেমন উইলিয়াম হান্টার, গ্রিক প্রমুখ ইংরেজ ঐতিহাসিক সন্ন্যাসী ও ফকিরদের দস্যু বা ডাকাত বলে অভিহিত করেছেন। 1 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো কৃষক বিদ্রোহ। সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় ধর্মচর্চার সাথে যুক্ত থাকলেও কৃষিকাজ ছিল তাদের প্রধান জীবিকা। তাই উইলিয়াম হান্টার, এডওয়ার্ড ও গ্যারাট এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন। 2 নম্বরে বলছে স্বাধীনতা সংগ্রাম। এটা কিন্তু পয়েন্ট। কিছু ঐতিহাসিকের মতে কোম্পানির বিরোধী এই বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলন। লেস্টার হ্যাচিনসন মনে করেন যে বিদ্রোহীদের প্রধান লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজ দেশ ও ধর্মকে রক্ষা করা। 3 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো দুর্বল বিদ্রোহ। কিছু ঐতিহাসিক এই বিদ্রোহকে দুর্বল কৃষক বিদ্রোহ বলেছেন, কারণ সন্ন্যাসী ও ফকিরদের সাথে সমাজের বৃহত্তর অংশের সাধারণ মানুষ এই বিদ্রোহে সামিল হয়নি। তোমাদের পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন কি বলছে, ঔপনিহাসিক অরণ্য আইন কেন প্রণয়ন করা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো উত্তরটি তোমরা শুরু করবে সূচনা দিয়ে। ভারতবর্ষে কোম্পানির শাসনকালে কৃষি জমির প্রসার, প্রচুর বনজ সম্পদ সংগ্রহ এবং রাজস্ব খাতে আয় বৃদ্ধি, এই সকল কারণে অরণ্যে বসবাসকারী মানুষের সাথে শুরু হয় কোম্পানির ক্ষোভ বিক্ষোভ। এই অবসানের জন্য প্রয়োজন ছিল ঔপনিবেশিক অরণ্য আইন। এই আইন প্রণয়ন হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। তারপরে তোমরা প্রথম পয়েন্ট হিসেবে লিখতে পারো অরণ্য আইন প্রণয়নের কারণ। ভারতে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের কারণ ছিল নৌবাহিনী তথা নৌশিল্পের জন্য প্রয়োজনীয় প্রচুর কাঠের যোগান, কাগজ শিল্পের জন্য প্রচুর কাঠ এবং ভারতের রেলপথ সম্প্রসারণের জন্য প্রচুর পরিমাণে কাঠের প্রয়োজন। তাই বনজ সম্পদের ওপর ব্রিটিশ সরকারের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজন ছিল অরণ্য আইনের। 2 নম্বর পয়েন্টে তোমরা লিখবে লর্ড ডালহৌসির উদ্যোগ। দেখো এখানে তোমরা শুরু করবে 1855 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতীয় বনজ সম্পদের সনদ নামে একটি আইন পাশ করে ভারতীয় অরণ্যের ওপর সরকারের নিয়ম তরত জারি করেন। দেখো 3 নম্বর পয়েন্টে তোমরা লিখবে প্রথম ভারতীয় অরণ্য আইন। বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল ডায়েট্রিক ব্যান্ডিসের রিপোর্টের ভিত্তিতে সরকার 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ করেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা তোমরা ভালো করে একবার দেখে নিও, ঠিক আছে। পরবর্তী পয়েন্ট 4 নম্বর পয়েন্টে বলছে দেখো আইনের বিভিন্ন দিক। 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইন বাস্তবায়নের জন্য 1878 খ্রিস্টাব্দে ঘোষিত হয় দ্বিতীয় অরণ্য আইন। এই আইনের 2টি দিক ছিল। 1 নম্বর দেখো ক নম্বরে বলছে সংরক্ষিত। এত দ্বারা বনজ সম্পদের ওপর পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। খ নম্বর সুরক্ষিত। এত দ্বারা আদিবাসীরা বন থেকে শুধু জ্বালানি সংগ্রহ ও বনে পশু চালানোর অধিকার পায়। দেখো মূল্যায়ন হিসাবে তোমরা লিখতে পারো ঔপনিবেশিক শাসনকালে ভারতের অরণ্য আইন পাশ করে অরণ্য অঞ্চলগুলিতে ঔপনিবেশিক কর্তৃত্বকে আরও দৃঢ় করে তোলা হয়। তবে পরবর্তীতে এই অরণ্য আইনকে কেন্দ্র করেই উপজাতি ও জনজাতির বিদ্রোহী হয়ে ওঠে। দেখো আমাদের 4 নম্বরের প্রশ্ন কিন্তু আলোচনা হয়ে গেল। এবারে আমরা আলোচনা করব 8 নম্বরের প্রশ্ন, যেগুলি কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো চলো রচনাধর্মী প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন পড়ি। ব্রিটিশ শাসনকালে ভারতের সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু পরীক্ষায় এসে থাকে, তাই এই প্রশ্নটি কিন্তু আমরা প্রথমেই রেখেছি। অতএব এই প্রশ্নটি তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে একবার পড়তেই পারো। দেখো এখানে উত্তর শুরু করবে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতের আদিবাসী সম্প্রদায় ব্রিটিশ শোষণের বিরুদ্ধে বিদ্রোহ আরম্ভ করে, যা পরবর্তীকালে
শাসনকালে সিপাহী বিদ্রোহের পথ প্রশস্ত করেছিল। এই বিদ্রোহের কারণগুলি বা প্রধান প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। দেখো 1 নম্বরে তোমরা শুরু করবে প্রথম পয়েন্ট, খাজনা বৃদ্ধি। ব্রিটিশ শাসনকালে উচ্চ হারে জমি রাজস্বের ধার্য হয়েছিল। এই উচ্চ হারে জমি রাজস্বের বোঝা আদিবাসী কৃষকদের ওপর চাপিয়ে দিলে তারা নিঃস্ব হয়ে যায়। 2 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থা। ভারতের এই সব আইন উপজাতি সমাজ নিজেদের আইন ও বিচার ব্যবস্থা দ্বারা চালিত হতো, কিন্তু ব্রিটিশ শাসনে তাদের আইনগুলিকে বাতিল করে তাদের উপর ব্রিটিশের আইন চাপিয়ে দেওয়া হয়। এতে তারা ক্ষুব্ধ হয়েছিল। 3 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো চিরস্থায়ী বন্দোবস্ত। এই সময় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে জমির মালিকানা কৃষকদের পরিবর্তে নতুন জমিদার শ্রেণীর হাতে চলে যায়। 4 নম্বর পয়েন্টে তোমরা লিখবে জমিদারদের অত্যাচার। উচ্চ হারে কর আদায়ের জন্য জমিদার ও জমিদারের কর্মচারীরা আদিবাসীদের ওপর প্রভূত পরিমাণে অত্যাচার চালাতো, তাদের জমি থেকে উৎখাত করে দিত। দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পয়েন্ট নেওয়া হয়েছে এবং সমস্ত পয়েন্টগুলি কিন্তু নিজের মতো করে ছোট ছোট করে বানানো হয়েছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, মুখস্থ করতে সুবিধা হয় এবং লিখতেও সুবিধা হয়। তাই এই প্রশ্নগুলি অবশ্যই কোনোভাবেই ছেড়ে দিও না, কোনোভাবেই ছেড়ে চলে যেও না, যাতে পরীক্ষাতে তোমাদেরকে মিস করে আসতে হয়। অবশ্যই এই প্রশ্নগুলি পড়ে নিও, যাতে পরীক্ষাতে মিস না করে আসতে হয়। ঠিক আছে, দেখো 5 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো অনাহার। এখানে তোমরা লিখবে দারিদ্র্য ও অনাহার ছিল এদের নিত্য সঙ্গী। তার উপর ব্রিটিশ সরকারের খাদ্যশস্যের পরিবর্তে জোরপূর্বক নীল, পাট, তুলা প্রভৃতি চাষ করতে শুরু করে, ফলে আদিবাসীদের অবস্থা আরও সঙ্গীন হয়। দেখো 6 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা লিখতে পারো মহাজনী প্রথা। গ্রামে বহিরাগত মহাজনরা নানা অছিলায় আদিবাসীদের ঋণ জালে জড়িয়ে ফেলে। একবার ঋণ নিলে সারা জীবন তার থেকে নিস্তার পাওয়া যেত না। দেখো 7 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা লিখতে পারো শিল্প ধ্বংস। ব্রিটেনের শিল্প বিপ্লবের উৎপাদিত পণ্য ভারতের বাজারে বিক্রি করার জন্য ব্রিটিশ সরকার ভারতের কুটির শিল্পকে ধ্বংস করে দেয়। তার ফলে শিল্পের কারিগররা বেকার হয়ে পড়ে। দেখো এবারে আমরা আলোচনা করব 2 নম্বর প্রশ্ন, কিন্তু এখানে টাইপিং মিস্টেক আছে, এখানে 8 নম্বর হয়ে গেছে। দেখো প্রশ্নটি হচ্ছে মেন প্রশ্নটি, দেখো নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু পরীক্ষায় এসে থাকে। এই প্রশ্নটি কিন্তু এই বছরের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিও। দেখো আমরা সূচনা দিয়ে শুরু করব। বাংলায় 19 শতকে সংগঠিত কৃষক বিদ্রোহের অন্যতম ছিল 1459 খ্রিস্টাব্দের নীল বিদ্রোহ। এই বিদ্রোহ বাংলার সাধারণ কৃষক শ্রেণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এই বিদ্রোহের প্রধান কারণগুলি ছিল এইরকম। দেখো 1 নম্বরে তোমরা লিখতে পারো নীল চাষের পদ্ধতি। নীলকর সাহেবরা নিজেদের খাস জমিতে সস্তায় শ্রমিক এনে নীল চাষ করত, যা এলাকা চাষ নামে পরিচিত। আবার কৃষকের নিজস্ব জমিতে অগ্রিম অর্থ ঋণ দিয়ে কৃষককে নীল চাষ করতে বাধ্য করত। এই 2 প্রকার পদ্ধতিতেই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হতো কৃষক সম্প্রদায়, যা নীল বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল বলে মনে করা হয়। 2 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো দাদন প্রথা। নীলকর সাহেবরা কৃষকদের বিঘা প্রতি 2 টাকা দাদন দিত, যা কৃষকরা শোধ করলেও নীলকর সাহেবের খাতায় কৃষকদের ঋণ থেকেই যেত। শোষিত প্রথা কৃষক সম্প্রদায়কে নীলকর সাহেবদের প্রতি দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ করে। দেখো 3 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা লিখতে পারো জমির মাপে কারচুপি। নীলকর সাহেবরা দাদন প্রথা অনুযায়ী জমির মাপেও ব্যাপক কারচুপি চালাতো, ফলে চাষিকে নীল চাষে নিজের প্রচুর জমি ব্যবহার করতে হতো। 4 নম্বর নীল চাষে বাধ্য করা। ঋণগ্রস্ত কৃষকদের বর্বর ও নির্মম প্রকৃতির নীলকর সাহেবরা জোর করে ধান ও অন্যান্য শস্যের চাষ বন্ধ করে নীল চাষে বাধ্য করত। এর ফলে চাষিদের খাওয়ার জন্য ধান উৎপাদনও বন্ধ হয়ে যায়, যা নীল বিদ্রোহের অন্যতম কারণ। ফরিদপুরের ইংরেজি ম্যাজিস্ট্রেট নীল মিশনকে সাক্ষ্য দিতে গিয়ে বলেছেন, ইংল্যান্ডে নীলের যে সকল বাক্স পৌঁছায় তা বাংলার চাষির রক্তে রঞ্জিত।
দেখো পরবর্তী পয়েন্ট আছে 5 নম্বর পয়েন্ট। দেখো এখানে তোমরা লিখতে পারো ইংরেজ শাসকদের অবিচার, অত্যাচারিত কৃষকরা সমানজ্য বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েও ন্যায্য বিচার পেত না, কারণ জেলা ম্যাজিস্ট্রেট ও অন্যান্য শ্বেতাঙ্গরা বিচারের ক্ষেত্রে স্বজাতীয় বা জাতীয় নীলকর সাহেবদের দিকেই পক্ষপাতিত্ব হতেন। এবারে আমরা আলোচনা করব নীল বিদ্রোহের বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা লিখতে পারো সাম্প্রদায়িক ঐক্য ও সম্প্রীতি। এই বিদ্রোহে কোনো একটি বিশেষ ধর্ম সম্প্রদায় নয়, হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত কৃষক নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ সামিল হয়। দেখো 2 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো জমিদারদের অংশগ্রহণ। বাংলার কিছু জমিদার এই বিদ্রোহে কৃষকদের সাথে যোগদান করে নীল চাষের বিরোধিতা করেছিল। এদের মধ্যে রানাঘাটের শ্রীগোপাল পাল চৌধুরী, চণ্ডীপুরের শ্রীহরিয়া রায়, নড়াইলের রামরতন রায় উল্লেখযোগ্য। 3 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো সংবাদপত্র ও মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা। কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে যে সংবাদপত্রগুলি স্বেচ্ছায় হয়েছিল সেগুলির মধ্যে হিন্দু প্যাট্রিয়ট, গ্রামবার্তা প্রকাশিকা, বামাবোধিনী পত্রিকা, সমাচার দর্পণ উল্লেখযোগ্য। এই সংবাদপত্রগুলির মাধ্যমে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী নীল চাষিদের দুর্দশা সম্বন্ধে অবহিত হয়ে নীল বিদ্রোহকে সমর্থন করে। মন্তব্যতে তোমরা লিখতে পারো ঐতিহাসিক শচীন্দ্র মিত্র বলেছিলেন, এই বিদ্রোহ স্থানিক বা সাময়িক নয়, ইহার নিমিত্ত যে কত গ্রাম্য বীর ও নেতাদের উদয় হইয়াছিল ইতিহাসের পাতায় তাহাদের নাম নাই। তো তোমরা দেখতে পেলে আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নগুলি নিয়ে কিন্তু আলোচনা করা হলো। এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্ন কিন্তু আলোচনা করা হলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আগে যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি তোমাদের মাধ্যমিক সাজেশনের সেই সমস্ত ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই সেখানে একবার গিয়ে ডিসক্রিপশনটা চেক করে নিও। এবং এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে পড়তে চাইলে, তোমরা যদি চাও যে খাতায় না লিখে এই পিডিএফটি ডাউনলোড করতে চাও, তাহলে অবশ্যই দেখো ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও এবং এই পিডিএফগুলি তোমরা ডাউনলোড করে নাও। ততক্ষণ সবাই ভালো থাকবে, ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে।